বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের স্নেহধন্য যুগপৎ আন্দোলনে যুক্ত হয়ে, এবং বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালোবাসা হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল, উইচ ইজ a big mistake both parties have done before. মানে both parties, মানে এটা তাদের হিস্টোরিক্যাল মিস্টেক। এখন এটা খুব দুঃখজনক, তো সদ্য পুষ্পটিত দল সে হয়তো বা মনে করেছেন যে ওনারা যেহেতু এত প্রেম ভালোবাসায় তাকে বড় করেছে, আমরাও সেখানে যে যুক্ত হয়ে যাই। কিন্তু যেটা ভুল করেছে সেটা কি জানেন, সেটা হচ্ছে যখন যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের সাথে, তখন আওয়ামী লীগ হচ্ছে লিড, 4 দলীয় ঐক্যজোট যখন হয়েছে তখন সেটা লিড কিন্তু বাংলাদেশ বিএনপি, ঠিক আছে, তার সাথে যে যুক্ত হওয়া। কিন্তু এনসিপি যখন জামাতের কাছে যায় তখন সেটা লিড এনসিপি নেয় না, তখন সেটা লিড হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম। তো বাংলাদেশ জামাত ইসলামকে আমি এটা অত্যন্ত, মানে একজন শিক্ষক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি সব সময় এই দোষ যতখানি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম যার কিনা একটি ঐতিহাসিক দায় আছে বাংলাদেশ জাতিরাষ্ট্রের সাথে, সেই দায়ের সাথে মুখোমুখি না করে এখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হিস্টোরিক্যালি, সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক, তারা এই মিস্টেক করেছে দেখে আজকে 2025-এ এসে আমাদেরকে এই একটা মানে এত মানে এইরকম একটি দল যার উৎপত্তিস্থল যে দেশ থেকে পাকিস্তানে, সেখানেও তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আজকে এই বাংলাদেশে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার পেছনে এই দুই দলের দায় আছে। এই দুই দলের তো ভয়ঙ্কর দল আছে, একটু বলি, এবং এই দুই দলের সাথে অনুসরণে এখন ওই কথা আছে না, আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যায়, গরুর মতো। তো এখন ঘটনা হচ্ছে যে এনসিপির গল্পটা কি এরকম হলো কিনা আমি ঠিক বলতে পারবো। তারা কিন্তু এর আগেও বলেছিল যে তারা অতীতের পথে হাঁটবেন না, আওয়ামী লীগ বা বিএনপি বা এই যে জামায়াতের পথে তারা হাঁটবেন না, কিন্তু তারপরেও আসলে তারা এই পথে হাঁটলেন। এখন সাধারণ মানুষ এই পথে হাঁটাকে আসলে কিভাবে দেখবে? তারা আগে বলেছে যে জামায়াতের সাথে তাদের মতের কোনো ঐক্য নেই। এখন মতের ঐক্য না থাকার পরেও তারা যে এই জোট করলো, তারা আসলে কোন ঐক্যের ভিত্তিতে তাহলে এখন ভোট চাইবে? শুনেন, একটা মজার কথা বলি। ওটার পরে ওই যে আওয়ামী লীগের সাথে জামাত যখন যুগপৎ আন্দোলন করে, তো তখন গত কয়েকদিনে এটা খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপটা আসছে। এখন তো ডিজিটাল ফুটপ্রিন্টের যুগ, আপনি জানেন, সব কিছু আসে। তো ওখানে এরকম এক্স্যাক্টলি তৎকালীন যিনি আমাদের বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যেরকম বলেছেন যে এটা কোনো মতাদর্শিক ঐক্য নয়, এটা হচ্ছে কৌশল। একদম হুবহু লাইনটা নাহিদ ইসলামের কাছে মিলে গিয়েছে, একদম হুবহু লাইন, সেম লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটু বুঝলামই না যে উনি যে দলের সাথে যুক্ত হলেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, আচ্ছা, আমি না এটা না ঠিক জানি না বাংলাদেশ জামাত ইসলাম কি, সুকুমার স্যার আপনি অথবা আজিজ ভাই, তারা কি কোনোদিন 30টা আসন পেয়েছে একা নির্বাচন করে? মানে রিসার্চের ডাটা কি বলে কিনা, তাহলে তাদের সাথে যে 30টা আসনের নেগোসিয়েশন সেটা কি হিসেবে করলো সেটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। আরও একটা জটিলতার কথা বলি, এনসিপি আপনার যখন বলে যে সে বহুস্বরের কথা বলেছে, আর এটার যে রাজনৈতিক ইশতেহার বের হবে, এই ইশতেহারটা যে কিভাবে বের হবে এটাও আমি ঠিক জানি না। কারণ কি, এখানে 8টা দলীয় মানে 8টা দল কিন্তু ছিল, এটা কিন্তু 8 দলীয় ঐক্যজোট ছিল, এখন মনে হয় 10-11তে যাবে, আরও বেশি যাবে। তো এখানে এমন দল আছে বর্ণা, যেই দলের প্রধান যারা ইলেকশন করছে সেই প্রধানরা একজন নারী সাংবাদিক উপস্থিত থাকার কারণে আপনার থেকে চলে গেছে। অর্থাৎ একটা নারী সাংবাদিক থাকলে পরে তারা প্রেস কনফারেন্স করবে না, এরকম দলের প্রধান যেমন ওই জোটে আছে। আবার জেএসডি, হ্যাঁ, জেএসডি এর অ্যাক্টিং চেয়ারম্যান তানিয়া রব, যিনি কিনা একজন নিজেই নারী, এখন ওনারা যখন বসেন একসাথে, হ্যাঁ, ওখানে তো নারী আছে, তো ওখানে বসবে কিভাবে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ওখানে এমন দলের লোকজন আছে যারা প্রকাশ্যে আপনার বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙে ফেলতে হবে এটিকে এই আন্দোলন করেছে, বা এটা তাদের দাবি। ওখানে এমন লোকজন আছে যারা বলে যে এই যে প্রাথমিকের যে গানের সঙ্গীতের স্কুল, তারা মনে করে যে এটা সঙ্গীত বলে থাকবে না। তাহলে এখন আপনি আমাকে বুঝিয়ে বলেন যে এনসিপি যে ওখানে যে জোট করলো, ওই দলের
জোটের ইশতেহার কি হবে, মতাদর্শ কি হবে, এটা যে একটা জগা খিচুড়ির অবস্থা আছে, সেটা না আমাদের জন্য একটা রিসার্চের বিষয়। আমি আপনার কাছে আরেকটু সময় চেয়ে নিই, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন এই যে ভারতীয় যে গল্পটা আপনি করেছেন, উইথ ডিউ রেসপেক্ট, গত দিনের যেই ঘটনাটা, বেগম খালেদা জিয়ার যে ফিউনারাল অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা কিন্তু এটাকে আমাদের একাডেমিক ভাষায় আমরা যেটাকে বলতে পারি, এটাকে কি বলে জানেন, এটাকে বলে হচ্ছে রেফারেন্ডাম উইদাউট ব্যালট। মানে এখানে কোনো ব্যালট নাই, কিন্তু এখানে একটা রেফারেন্ডাম আছে। রেফারেন্ডামটা কি হয়েছে জানেন, রেফারেন্ডাম হচ্ছে যে আমরা কোনো ওই যে উগ্রপন্থী, বিদ্বেষ ছড়ানো এরকম মানুষকে আমরা চাই না। তো এই কথাটা এই জন্য বলছি, আমাকে লাস্ট আমার মনে পড়ে না, এই সাউথ এশিয়াতে আপনার ভারত এবং পাকিস্তানের মতো যারা কিনা একজন একজনের চেহারা দেখে না, তাদেরকে এইরকম একটি অনানুষ্ঠানিক ফিউনারেলে কেউ নিয়ে এসে এক করতে পেরেছেন, এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওই যে একটা অ্যাচিভমেন্ট না, এই অ্যাচিভমেন্টটা আমার যেটা ধারণা যে হঠাৎ করে কিন্তু এই যে ভারতীয় বৈঠক, কি অদ্ভুত না, জামাতে ইসলাম ভারতীয় বৈঠক গোপনে করে, আবার উনাদের দলের এজেন্ট যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, উনাদের দলের বিভিন্ন লোকজন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে ফ্রেমিং করার চেষ্টা করেছেন যে এরা ভারতের সাথে আতাত করছে। মানে এই যে টুইস্টেড ভার্সন। আমি বলি রাজনীতিতে গোপন করাটা একটা কৌশল হতে পারে, কিন্তু আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আরেকজন প্রকাশ্যেও যদি করে থাকে, তাকে যে আপনি ফ্রেমিং করছেন এবং টুইস্টেড ইনফরমেশন দিয়ে জনমনে যে বিদ্বেষ তৈরি করার একটা প্রবণতা, এই কথা আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি। পৃথিবীর প্রতিটি রাষ্ট্র, প্রতিটি ভূখণ্ড তার নাইবার স্টেটের সাথে তার সম্পর্ক ভালো রাখতেই হয়। কাজেই এই যে একটা ক্যাম্পেইন আপনি পরিচালনা করেছেন, সেটা হয়তোবা আপনার সাময়িক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, আই এগ্রি। আমি এটা স্পষ্ট করতে চাই যে বাংলাদেশে যে গত 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভারতের ইন্টারভেন্স আপনার এখানে অনেক সমস্যাজনক, আই এগ্রি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা যে এই রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য আপনার নাইবারিং কান্ট্রির সাথে একটা অ্যালায়েন্স তৈরি করতে হবে, একটা স্বাভাবিক সম্মানজনক অবস্থান তৈরি করতে হবে। সেটিকে উস্কে অথবা গোপনীয় করে রাজনীতি করার নামটাকে প্রতারণা।